আমার জীবনে সেই একটা অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল। বছর তিনেক আগেকার কথা। আমাকে বরিশালের ওপারে যেতে হয়েছিল একটা কাজে। এই অঞ্চলের একটা গঞ্জ থেকে প্রায় বেলা 12টার সময় নৌকোয় উঠলুম। আমার সঙ্গে এক নৌকোয় বরিশালের এক ভদ্রলোক ছিলেন। গল্পে গুজবে সময় কাটতে লাগলো। সময়টা পুজোর পরেই। দিনমানটা মেঘলা মেঘলা কেটে গেল। মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টিও পড়তে শুরু হলো। সন্ধ্যার কিছু আগে কিন্তু আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্য দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হলো। সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়লুম। শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে। পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া। চোখে কেমন সব একটু নতুন ঠেকতে লাগলো। অপরিসর খালের দুধারে বৃষ্টি স্নান কিয়ার জঙ্গলে মেঘে আধো ঢাকা চতুর্দশীর জ্যোৎস্না চিকমিক করছিল। মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ, সটি বেত ফান গাছের বন জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছইয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিল। বরিশালের সে অংশটা সুন্দরবনের কাছাকাছি। ছোট ছোট খাল ও নদী চারিধারে। সমুদ্র খুব দূরে নয়, 10-15 মাইল দক্ষিণ পশ্চিমেই হাতিয়া ও সন্দ্বীপ। আর একটু রাত হলো। খালের দুই পারে নির্জন জঙ্গল অস্ফুট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগলো। এ অংশে লোকের বসতি একেবারেই নেই, শুধু ঘন বন আর জলের ধারে বড় বড় হোগলা গাছ। আমার সঙ্গী বললেন, এত রাতে আর বাইরে থাকবেন না, আসুন ছইয়ের মধ্যে, এসব জঙ্গলে, বুঝলেন না। তারপর তিনি সুন্দরবনের নানা গল্প করতে লাগলেন। তার এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন। তারই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনের নানা অংশে বেরিয়েছিলেন। সেই সব গল্প। রাত প্রায় 12টার কাছাকাছি হলো। মাঝি আমাদের নৌকায় ছিল মোটে একটি। সে বলে উঠল, বাবু, একটু এগিয়ে গিয়ে বড় নদী পড়বে। এত রাতে একা সে নদীতে পাড়ি জমাতে পারবো না, এখানেই নৌকো রাখি। নৌকো সেখানেই বাঁধা হলো। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলুম অপ্রশস্ত খালের দুই ধারই অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল। চারিদিকে কোনো শব্দ নেই। পতঙ্গগুলো পর্যন্ত চুপ করে আছে। সঙ্গীকে বললুম, মশাই, এই সরু খালপাড় থেকে বাঘ লাফিয়ে পড়বে না তো নৌকোর উপর? সঙ্গী বললেন, না পড়লেই আশ্চর্য হব। শুনে অত্যন্ত পুলকে ছইয়ের মধ্যে ঘেসে বসলুম। খানিকটা বসে থাকবার পর সঙ্গী বললেন, আসুন একটু শোয়া যাক, ঘুম তো হবে না, আর ঘুমোনো ঠিকও না, আসুন একটু চোখ বুজে থাকি। খানিকটা চুপ করে থাকবার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন। মাঝিও জেগে আছে বলে মনে হলো না। ভাবলুম, তবে আমিই বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে চেয়ে থাকি। মহাজনদের পথ ধরার উদ্যোগ করলুম। তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। শুতে যাচ্ছি, হঠাৎ আমার কানে গেল অন্ধকার বনঝোপের ওপারে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথায় গ্রামোফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলুম। গ্রামোফোন? এই বনে এত রাতে গ্রামোফোন বাজাবে কে? কান পেতে শুনলুম গ্রামোফোন না, অন্ধকারে হিজল হিনতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আর্ত করুণ সুরে কি বলছে। খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। প্রতিবেশীর তেতলার ছাদে গ্রামোফোন বাজালে যেমন খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট অথচ বেশ একটা একটানা সুরের ঢেউ এসে কানে পৌঁছায়, এও অনেকটা সেইভাবে। মনে হলো যেন কতগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দও কানে গেল, কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি। শব্দটা মাত্র মিনিট খানেক স্থায়ী হলো। তারপরে অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল আবার তেমনি নিস্তব্ধ হয়ে গেল। তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলুম। চারিপাশে অন্ধকার ঝিঙের বিচির মতন কালো। বনভূমি নীরব, শুধু নৌকোর তলায় ভাটার জল কলকল করে বাজছে, আর শেষ রাত্রের বাতাসে জলের ধারে কেয়াঝোপে এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে। পাড় থেকে দূরে হিজল গাছের কালো সুরিগুলোর অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে। ভাবলাম সঙ্গীদের ডেকে তুলি।
আবার ভাবলুম বেচারিরা ঘুমোচ্ছে, ডেকে কি হবে, তার চেয়ে বরং নিজে জেগে বসে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব, এমন সময় সেই অন্ধকারটাকা বিশাল বর্ণভূমির কোনো অংশ থেকে সুস্পষ্ট অতি উচ্চ আর্তকরুণ ঝিঝি পোকার রবের মতো তীক্ষ্ণ স্বর তীরের মতন জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল। ওগো নৌকা যাত্রীরা, তোমরা কারা যাচ্ছ? আমরা শ্বাস বন্ধ হয়ে মলাম, আমাদের ওঠাও, ওঠাও, আমাদের বাঁচাও। নৌকোর মাঝিটা ধর্মর করে জেগে উঠল। আমি সঙ্গীকে ডাকলুম, মশাই, ও মশাই, উঠুন, উঠুন। মাঝি আমার কাছে ঘেঁষে এলো। ভয়ে তার গলার স্বর কাঁপছিল। বললে, আল্লাহ, আল্লাহ, শুনতে পেয়েছেন বাবু? সঙ্গী উঠে জিজ্ঞেস করলেন, কি কি মশাই, ডাকলেন কেন? কোনো জানোয়ার টানোয়ার নাকি? আমি ব্যাপারটা বললুম। তিনিও তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলেন। তিনজনে মিলে কান খাড়া করে রইল। চারদিকে আবার চুপ। ভাটার জল নৌকোর তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল। সঙ্গী মাঝিকে জিজ্ঞেস করলেন, এটা কি তবে? মাঝি বললেন, হ্যাঁ বাবু, বারেই কীর্তিপাশার ঘর। সঙ্গী বললেন, তবে তুই এত রাত্রে এখানে নৌকো রাখলি কেন, বেকুব কোথাকার? মাঝি বললে, তিনজন আছি বলেই রেখেছিলাম বাবু, ভাটার টানে নৌকো পিছিয়ে নেবার তো জো ছিল না। কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললুম, কি মশাই, কি ব্যাপার, আপনি কিছু জানেন নাকি? ভয়ে যত না হোক বিস্ময়ে আমরা কেমন যেন হয়ে গিয়েছিল। সঙ্গী বললেন, ওরে তো সেই কেরোসিনের ডিবেটা জ্বাল, আলো জেলে বসে থাকা যাক, রাত এখনো ঢের। মাঝিকে বললুম, তুই শব্দটা শুনতে পেয়েছিলি? সে বললে, হ্যাঁ বাবু, আওয়াজ কানে গিয়েই তো আমার ঘুম ভেঙে গেল। আমি আরও দুবার নৌকো পেয়ে যেতে যেতে ও ডাক শুনেছি। সঙ্গী বললেন, এটা এই অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা। তবে এই জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে আর এ অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু নৌকোর মাঝিদের কাছেই এটা সুপরিচিত। এর পেছনে একটা ইতিহাস আছে, সেটা অবশ্য নৌকায় মাঝিদের পরিচিত নয়। সেইটি আপনাকে বলি শুনুন। তারপর ধুমায়িত কেরোসিনের ডিবার আলোয় অন্ধকারে বনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কৃত্তিপাশা গড়ের ইতিহাসটা শুনতে লাগলুম। 300 বছর আগেকার কথা। মুনিম খাঁ তখন গৌড়ের সুবাদার। এই অঞ্চলে তখন 12 ভূঁইয়ার 2 প্রতাপশালী ভূঁইয়া রাজা রামচন্দ্র রায় ও ঈশা খাঁ মসনদী আলীর খুব প্রতাপ। মেঘনার মোহনার বাহির সমুদ্র, যাকে এখন সন্দ্বীপ চ্যানেল বলে, সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকারান্বেষণে সৈন্য পক্ষীর মতো ওত পেতে বসে থাকত। সে সময় এখানে এরকম জঙ্গল ছিল না। এই সমস্ত জায়গা তখন কৃত্তি রায়ের অধিকারে ছিল। এইখানে তখন সুদৃঢ় দুর্গ ছিল। মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন। তার অধীনে সৈন্য সামন্ত, কামান, যুদ্ধের কোষা সবই ছিল। সন্দ্বীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা। এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্য এই অঞ্চলের সকল জমিদারকেই সৈন্যবল দৃঢ় করে গড়তে হইত। এই বনের পশ্চিম ধার দিয়ে তখন আর একটা খাল বড় নদীতে পড়ত। বনের মধ্যে তার চিহ্ন এখনো আছে। কৃত্তি রায় অত্যন্ত অত্যাচারী এবং দুর্দর্শ জমিদার ছিলেন। তার রাজ্যে এমন সুন্দরী মেয়ে কমই ছিল যে তার অন্তঃপুরে একবার না ঢুকেছে। এছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যু ছিলেন। তার নিজের অনেকগুলো বড় ছিপ ছিল। আশেপাশের জমিদারি, এমনকি নিজের জমিদারির মধ্যে সম্পত্তিশালী গৃহস্থের ধনরত্ন, স্ত্রীকন্যা লুটপাট করার মতো অসহ্য কার্যে সেগুলো ব্যবহৃত হতো। কৃত্তি রায়ের পাশের জমিদারি ছিলেন কৃত্তি রায়ের এক বন্ধুর। এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়ের পত্তনিদার। অবশ্য সে সময় অনেক পত্তনিদারের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের চেয়ে বেশি ছিল। কৃত্তি রায়ের বন্ধু মারা গেলে তার তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারির ভার পান। নরনারায়ণ তখন সবে যৌবনে পদার্পণ করেছেন, অত্যন্ত সুপুরুষ, বীর এবং শক্তিমান। নরনারায়ণ কৃত্তি রায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সী বন্ধু।
সেবার কীর্তি রায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তার রাজ্যে দিন কতকের জন্য বেড়াতে এলেন। চঞ্চলা রায়ের তরুণী পত্নী লক্ষ্মী দেবী স্বামীর বন্ধু নরনারায়ণকে দেবরের মতো স্নেহের চোখে দেখতে লাগলেন। 2-1 দিনের মধ্যেই কিন্তু এই স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হলো। নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতির। বিদ্যুৎ চঞ্চল তরুণী বন্ধু পত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতির নরনারায়ণের মান বাঁচিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল। স্নান করে উঠেছেন, মাথার তাজ খুঁজে পাওয়া যায় না, নানা জায়গায় খুঁজে হয়রান হয়ে তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন। হঠাৎ কখন নিজের বালিশ তুলতে গিয়ে দেখেন তার নিচেই তার চাপা পড়ে আছে। যদিও এর আগেও তিনি বালিশের নিচ খুঁজেছেন, তার প্রিয় তরোয়ারিখানা দুপুর থেকে বিকেলের মধ্যে 5 বার হারিয়ে গেল। আবার 5 বারই সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল। তাম্বুলে এমন সব দ্রব্যের সমাবেশ হতে লাগলো যা কোনো কালই তাম্বুলের উপকরণ নয়। তরল মস্তিষ্ক বন্ধুপত্নীকে কিছুতেই এঁটে উঠতে না পেরে অত্যাচারে জর্জরিত নরনারায়ণ রায় ঠিক করলেন তার বন্ধুর স্ত্রীটি একটু সিটগ্রস্ত। বন্ধুর দুদর্শনায় চঞ্চল রায় মনে মনে খুব খুশি হলেও বাইরে স্ত্রীকে বললেন, 2 দিনের জন্য এসেছে বেচারি, ওকে তুমি যে রকম বিব্রত করে তুলেছ ও আর কখনো এখানে আসবে না। দিন কয়েকের মধ্যে এই রকমের কাটবার পর কীর্তি রায়ের আদেশে চঞ্চল রায়কে কি কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হলো। নরনারায়ণ রায়ও বন্ধুপত্নী কখন কি করে বসে সেই ভয়ে দিন কতক সশঙ্ক অবস্থায় কালযাপন করার পর নিজের বজ্রায় উঠে হাঁপ ছেড়ে বাঁচলেন। যাবার সময় লক্ষ্মীদেবী বলে দিলেন, এবার আবার যখন আসবে ভাই, এমন একটি বিশ্বাসী লোক সঙ্গে এনো যে রাত দিন তোমার জিনিসপত্র ঘরে বসে চৌকি দেবে, বুঝলে তো? নরনারায়ণ রায়ের বজ্রা রাম মণ্ডলের মোহনা ছাড়িয়ে যাবার একটু পরেই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হলো। তখন মধ্যাহ্নকাল। প্রখর রৌদ্রে বজ্রার দক্ষিণ দিকে দিগল্লয় প্রসারী জলরাশি সানানো তলোয়ারের মতো ঝকঝক করছিল। সমুদ্রের সে অংশে এমন কোনো নৌকো ছিল না যারা সাহায্য করতে আসতে পারে। সেটা রামমঙ্গল আর কালাবদর নদীর মুখে। সামনে বার সমুদ্র, সন্দ্বীপ চ্যানেল, জলদস্যুদের প্রধান ঘাঁটি। নরনারায়ণের বজ্রা রক্ষীরা কেউ হত হলো, কেউ সাংঘাতিক জখম হলো। নিজে নরনারায়ণ দস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে উরুদেশে কিসের খোঁচা লেগে জ্ঞানশূন্য হয়ে পড়লেন। জ্ঞান হলে দেখতে পেলেন তিনি এক অন্ধকার স্থানে শুয়ে আছেন। তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতো জ্বলছে। খানিকক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝলেন যাকে নক্ষত্র বলে মনে হয়েছিল তা প্রকৃতপক্ষে একটি অতি ক্ষুদ্র গবাক্ষ পদে আগত দিবালোক। নরনারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার কক্ষের আর্দ্র মেঝের উপর শুয়ে আছেন। ঘরের দেয়ালের স্থানে স্থানে সবুজ শেওলার দল গজিয়েছে। আরো কয়েকদিন, আরো কয়েক রাত কেটে গেল। কেউ তার জন্য কোনো খাদ্য আনলে না। তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছেন তাকে না খেতে দিয়ে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য। মৃত্যু সামনে, নির্মম মৃত্যু। সে দিনমানও কেটে গেল। আঘাতজনিত ব্যথা এবং ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন দেহ নরনারায়ণের চোখের সামনে থেকে গবাক্ষ পদের দিবালোক মিলিয়ে গেল। তিনি অন্ধকার ঘরের পাষাণ শয্যায় ক্ষুধা কাতর দেহ প্রসারিত করে অধীরভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন। প্রকৃতির একটি ক্লোরোফর্ম আছে। যন্ত্রণা পেয়ে মরছে এমন প্রাণীকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচাবার জন্য সেটা মুমূর্ষু প্রাণীকে অভিভূত করে। ধীরে ধীরে যেন সেই দয়াময় মৃত্যু তন্দ্রায় এসে তাকেও আশ্রয় করল। অনেকক্ষণ পরে, কতক্ষণ পরে তা ঠিক বুঝতে পারলেন না, হঠাৎ আলো চোখে লেগে তার তন্দ্রাঘোর কেটে গেল। বিস্মিত নরনারায়ণ চোখ মেলে দেখলেন তার সামনে প্রদীপ হস্তে দাঁড়িয়ে তার বন্ধু পত্নী লক্ষ্মী দেবী। কথা বলতে গিয়ে লক্ষ্মী দেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন। লক্ষ্মী দেবী হাতের প্রদীপটি আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তার অনুসরণ করতে ইঙ্গিত করলেন। একবার নরনারায়ণ সন্দেহ হলো, এসব স্বপ্ন নয় তো। কিন্তু ওই যে দীপশিখার উজ্জ্বল আলোয় আর্দ্র ভিত্তিগারের সবুজ শ্যাওলার দল স্পষ্ট দেখা যায়। নরনারায়ণ শক্তিমান যুবক। ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে বাঁচবার উৎসাহে তিনি দীর্ঘ পথে অগ্রবর্তিনী ক্ষিপ্রগামিনী বন্ধুপত্নীর
পশ্চাৎ পশ্চাৎ চললেন। একটি বক্রগতি পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠে একটি দীর্ঘ সুড়ঙ্গ পার হবার পর তিনি দেখলেন যে তারা কীর্তি রায়ের প্রাসাদের সামনে খাল ধারে এসে পৌঁছেছেন। লক্ষ্মী দেবী একটি ছোট বেতে বোনা থলি বার করে তার হাতে দিয়ে বললেন, এতে খাবার আছে, এখানে খেও না, তুমি সাঁতার জানো, খাল পার হয়ে ওপারে গিয়ে কিছু খেয়ে নাও, তারপর যত শিগগির পারো পালিয়ে যাও। ব্যাপার কি নরনারায়ণ একটু একটু বুঝলেন। তার বিস্তৃত জমিদারি কীর্তি রায়ের জমিদারির পাশেই এবং তার অবর্তমানে কীর্তি রায়ই দনুজ মর্দন দেবের বংশধরদের ভবিষ্যৎ পত্তনিতার। অত বড় বিস্তৃত ভূসম্পত্তি সৈন্য সামন্ত কীর্তি রায়ের হাতে এলে তিনি কি আর কিছু গ্রাহ্য করবেন? কীর্তি রায় যে মাথা নিচু করে আছে, তার এই কি কারণ নয় যে তার এক পাশে বকলা চন্দ্রদ্বীপ, অন্য পাশে ভুলুয়ার প্রতাপশালী ভূঁইয়া রাজা লক্ষণমাণিক্য? প্রদীপের আলোয় নরনারায়ণ দেখলেন তার বন্ধু পত্নীর মুখে যে চটুল হাস্যরেখার চিহ্নও নেই, তার মুখখানি সহানুভূতিতে ভরা, মাতৃমুখের মতন স্নেহ কোমল হয়ে এসেছে। তার চারিপাশে গাঢ় অন্ধকার, মাথার উপর আকাশের বুক চিরে দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ। নিকটেই খালের জল জোয়ার ভাটার টানে তীরের হোগলা গাছ দুলিয়ে দুলিয়ে কলকল শব্দে বড় নদীর দিকে ছুটছে। নরনারায়ণ আবেগপূর্ণ সুরে জিজ্ঞেস করলেন, বউ ঠাকুরুন, চঞ্চলে কি এর মধ্যে আছে? লক্ষ্মী দেবী বললেন, না ভাই, তিনি কিছু জানেন না, এসব শ্বশুর ঠাকুরের কীর্তি, এই জন্যে তাকে অন্য জায়গায় পাঠিয়েছেন। এখন আমার মনে হচ্ছে গোট টোর সব মিথ্যা। নরনারায়ণ দেখলেন লজ্জায় দুঃখে তার বন্ধু পত্নীর মুখ বিবর্ণ হয়ে উঠেছে। লক্ষ্মীদেবী আবার বললেন, আমি আজ জানতে পারি, খিড়কিগড়ের পাইক সর্দার আমায় মা বলে, তাকে দিয়ে দুপুর রাতের পাহারা সব সরিয়ে দিয়েছিলাম, তাই। নরনারায়ণ বললেন, বউ ঠাকুরুন, আমার এক বোন ছেলেবেলায় মারা গিয়েছিল, তুমি আমার সেই বোন, আজ আবার ফিরে এলে। লক্ষ্মী দেবীর পদ্মের মতন মুখখানি চোখের জলে ভেসে গেল। একটু ইতস্তত করে বললেন, ভাই, বলতে সাহস পাইলে তবু একটা কথা বলছি, বোন বলে যদি রাখো। নরনারায়ণ জিজ্ঞেস করলেন, কি কথা বউ ঠাকুরুন? লক্ষ্মী দেবী বললেন, তুমি আমার কাছে বলে যাও ভাই যে শ্বশুর ঠাকুরের কোনো অনিষ্ট চিন্তা তুমি করবে না। নরনারায়ণ একটুখানি কি ভাবলেন, তারপর বললেন, তুমি আমায় প্রাণ দিলে বউ ঠাকুরুন, তোমার কাছে বলে যাচ্ছি, তুমি বেঁচে থাকতে আমি তোমার শ্বশুরের কোনো অনিষ্ট চিন্তা করব না। বিদায় নিতে নিতে নরনারায়ণ একবার জিজ্ঞেস করলেন, বউ ঠাকুরুন, তুমি ফিরে যেতে পারবে তো? লক্ষ্মীদেবী বললেন, আমি ঠিক যাব, তুমি কিন্তু যতদূর পারো সাঁতরে গিয়ে তারপর ডাঙায় উঠে চলে যেও। নরনারায়ণ রায় সেই ধনুষ কৃষ্ণ অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালের জলে পড়ে মিলিয়ে গেলেন। লক্ষ্মীদেবীর প্রদীপটা অনেকক্ষণ আগে বাতাসে নিভে গিয়েছিল। তিনি অন্ধকারের মধ্যে দিয়ে শ্বশুরের গড়ের দিকে ফিরলেন। একটু দূরে গিয়েই তিনি দেখতে পেলেন পাশের ছোট খালটার দুই পাশে ছিপ মশালের আলো সজ্জিত হচ্ছে। ভয়ে তার বুকে রক্ত জমে গেল। সর্বনাশ, এরা কি তবে জানতে পেরেছে? দ্রুত পদে অগ্রসর হয়ে গুপ্ত সুড়ঙ্গের মুখে এসে তিনি দেখলেন সুড়ঙ্গের পথ খোলাই আছে। তিনি তাড়াতাড়ি সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। কীর্তি রায় বুঝতেন, নিজের হাতের আঙুলও যদি বিষাক্ত হয়ে ওঠে তো তাকে কেটে ফেলাই সমস্ত শরীরের পক্ষে মঙ্গল। পরদিন আবার দিনের আলো ফুটে উঠল, কিন্তু লক্ষ্মীদেবীকে আর কোনো দিন কেউ দেখেনি। রাতের হিংস্র অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছিল। নরনারায়ণ রায় নিজের রাজধানীতে বসে সব শুনলেন। গুপ্ত সুড়ঙ্গের দুই ধারের মুখ বন্ধ করে কীর্তি রায় তার পুত্রবধূর শ্বাসরোধ করে তাকে হত্যা করেছেন। শুনে তিনি চুপ করে রইলেন। এর কিছুদিন পরে তার কানে গেল বাসন্তার লক্ষণ রায়ের মেয়ের সঙ্গে শীঘ্র চঞ্চলের বিয়ে। সেদিন রাতে চাঁদ উঠলে নিজের প্রসাদ শিখরে বেড়াতে বেড়াতে চারদিকে শুভ্র সুন্দর আলোয় সাগরের দিকে দৃষ্টিপাত করে দৃঢ় চিত্তে নরনারায়ণ রায়ের চোখের পাতা যেন ভিজে উঠল। তার মনে হলো তার অভাগিনী বউ ঠাকুরুন হৃদয় নিঃসারিত নিষ্পাপ
অকলঙ্ক পবিত্র স্নেহের ঢেউয়ে সারা জগৎ ভেসে যাচ্ছে। মনে হলো তারই অন্তরের শ্যামলতায় জ্যোৎস্না ধৌত বনভূমির অঙ্গে অঙ্গে শ্যামল সুন্দর শ্রী। নীরব আকাশের তলে তারই চোখের দুষ্টু হাসিটি তারায় তারায় নবমল্লিকার মতন ফুটে উঠেছে। নরনারায়ণ রায়ের পূর্বপুরুষেরা ছিলেন দুধর্ষ ভূমধ্যিকারী দস্যু। হঠাৎ পূর্বপুরুষের সে বর্বর রক্ত নরনারায়ণের ধমনীতে নেচে উঠল। তিনি মনে মনে বললেন, আমার অপমান আমি একরকম ভুলেছিলাম বউ ঠাকুরুন, কিন্তু তোমার অপমান আমি সহ্য করব না কখনো। কিছুদিন কেটে গেল। তারপর একদিন এক শীতের ভোর রাত্রির কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কীর্তি রায়ের গড়ের খালের মুখে ছিপে সুলুপে জাহাজে ভরে গিয়েছে। তোপের আওয়াজে কীর্তি রায়ের প্রাসাদ দুর্গের ভিত্তি ঘন ঘন কেঁপে উঠতে লাগলো। কীর্তি রায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায়, সঙ্গে দুরন্ত পর্তুগিজ জলদস্যু সেবাস্টিন গঞ্জালেস। উভয় সম্মিলিত বহরে 40খানা কোষা খালের মুখে চড়াও হয়েছে। পুরা বহরের বাকি অংশ বাহিন নদীতে দাঁড়িয়ে। এই আক্রমণের জন্য কীর্তি রায় পূর্ব থেকে প্রস্তুত ছিলেন। কেবল প্রস্তুত ছিলেন না নরনারায়ণের সঙ্গে গঞ্জালেসের যোগদানের জন্য। রাজা রামচন্দ্র রায় এবং রাজা লক্ষ্মমাণিক্যের সঙ্গে গঞ্জালেসের কয়েক বছর ধরে শত্রুতা চলে আসছে। এই অবস্থায় গঞ্জালেস যে তাদের পত্তনিদার নরনারায়ণ রায়ের সঙ্গে যোগ দেবে, এ কীর্তি রায়ের কাছে অসম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা। তা হলেও কীর্তি রায়ের গড় থেকেও তোপ চলল। গঞ্জালেস সুদক্ষ নৌবীর। তার পরিচালনে 10খানা সুলুপ চড়া ঘুরে গড়ের পাশের ছোট খালে ঢুকতে গিয়ে কীর্তি রায়ের নওয়ারার এক অংশ দ্বারা বাধাপ্রাপ্ত হলো। গড়ের কামান সেদিকে এত প্রখর যে খালের মুখে দাঁড়িয়ে থাকলে বহর মারা পড়ে। গঞ্জালেস 2খানা কামানবাহী সুলুপ ছোট খালের মুখে রেখে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে এনে চড়ার পিছনে দাঁড় করালেন। গঞ্জালেসের অধীনস্থ অন্যতম জলদস্যু মাইকেল রোজারিও ডি ভেকা এই ছোট বহর খালের মধ্যে ঢুকিয়ে গড়ের পশ্চিম দিকে আক্রমণ করাবার জন্য অদিষ্ট হল। অতর্কিত আক্রমণে কীর্তি রায়ের নওয়ারা শত্রু বহর কর্তৃক ছিপি আটা বোতলের মতন খালের মধ্যে আটকে গেল। বার নদীতে গিয়ে যুদ্ধ দেবার ক্ষমতা তাদের আদৌ রইল না। তবুও তাদের বিক্রমে রোজারিও অনেকক্ষণ পর্যন্ত কিছু করে উঠতে পারলেন না। কীর্তি রায়ের নৌবহর দুর্বল ছিল না। কীর্তি রায়ের গড় থেকে পর্তুগিজ জলদস্যুদের আড্ডা সন্দ্বীপ খুব দূরে নয়। কাজেই কীর্তি রায়ের নৌবহর সুদৃঢ় করে গড়তে হয়েছিল। বৈকালের দিকে রোজারিও কামানের মুখে গড়ের পশ্চিম দিকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেল। নারায়ণ রায় দেখলেন প্রায় 30খানা কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে। কীর্তি রায়ের গড়ের কামানগুলো সব চুপ। নদীর দুপার ঘিরে সন্ধ্যা নেমে আসছে। ঊর্ধ্বে নিস্তব্ধ নীল আকাশে কেবলমাত্র এক ঝাঁক শকুনি কীর্তি রায়ের গড়ের উপর চক্রাকারে ঘুরছে। হঠাৎ বিজয়োন্মত্ত নরনারায়ণ রায়ের চোখের সম্মুখে বন্ধুপত্নীর বিজয়ের রাতের সন্ধ্যার পদ্মের মতন বিষাদ ভরা স্নান মুখখানি, কাতর মিনতিপূর্ণ সেই চোখ দুটি মনে পড়ল। তীব্র অনুশোচনায় তার মন তখনই ভরে উঠল। তিনি করছেন কি? এইরকম করে কি তিনি তার স্নেহময়ী প্রাণদায়ী শেষ অনুরোধ রাখতে এসেছেন? নরনারায়ণ রায় হুকুম জারি করলেন কীর্তি রায়ের পরিবারের এক প্রাণীরও যেন প্রাণহানি না হয়। একটু পরে সংবাদ এলো গড়ের মধ্যে কেউ নেই। নরনারায়ণ রায় বিস্মিত হলেন। তিনি তখনই নিজে গড়ের মধ্যে ঢুকলেন। তিনি এবং গঞ্জালেস গড়ের সমস্ত অংশ তন্ন তন্ন করে খুঁজলেন। দেখলেন সত্যিই কেউ নেই। পর্তুগিজ বহরের লোকেরা গড়ের মধ্যে লুটপাট করতে গিয়ে দেখলেন মূল্যবান দ্রব্যটি বেশ বড় কিছু নেই। পরদিন দ্বীপ্রহর পর্যন্ত লুটপাট চলল। কীর্তি রায়ের পরিবারের এক প্রাণীরও সন্ধান পাওয়া গেল না। অপরাহ্নে কেবলমাত্র 2খানা সুলুপ খালের মুখে পাহারায় রেখে নরনারায়ণ রায় ফিরে চলে গেলেন। এই ঘটনার 3 কয়েক পরে পর্তুগিজ জলদস্যুর দল লুটপাট করে চলে গেলে কীর্তি রায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করে। আক্রমণের দিন সকালেই এই লোকটি গড় থেকে আরও অনেকের সঙ্গে পালিয়েছিলেন। ঘুরতে ঘুরতে একটা বড় থামের আড়ালে সে দেখতে পেলে একজন আহত মুমূর্ষু লোক তাকে ডেকে কি বলবার চেষ্টা করছে। কাছে গিয়ে সে লোকটাকে চিনলে।
লোকটি কীর্তি রায়ের পরিবারের এক বিশ্বস্ত পুরনো কর্মচারী। তার মৃত্যুকালীন অস্পষ্ট বাক্যে আগন্তুক কর্মচারীটি মোটামুটি যা বুঝলেন তাতেই তার কপাল ঘেমে উঠল। সে বুঝলে কীর্তি রায় তার পরিবারবর্গ এবং ধনরত্ন নিয়ে মাটির নিচে এক গুহাস্থানে আশ্রয় নিয়েছিলেন এবং এই লোকটি একমাত্র তার সন্ধান জানে। তখনকার আমলে এই গুপ্ত গৃহগুলি প্রায় সকল বাড়িতেই থাকতো এবং এর ব্যবস্থা এমন ছিল যে বাইরে থেকে কেউ এগুলো না খুলে দিলে তা থেকে বেরোবার উপায় ছিল না। কোথায় সে মাটির নিচে ঘর তা স্পষ্ট করে বলবার আগেই আহত লোকটি মারা গেল। বহু অনুসন্ধানেও গড়ের কোন অংশে সে গুপ্ত গৃহ ছিল তা কেউ সন্ধান করতে পারলে না। এই রকমের কীর্তি রায় ও তার পরিবারবর্গ অনাহারে তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে গড়ের কোনো এক নিভৃত ভূগর্ভস্থ কক্ষে মৃত্যু মুখে পতিত হলেন। তার আর কোনো সন্ধানই হলো না। সেই বিরাট প্রাসাদ দুর্গের পর্বত প্রমাণ মাটি পাথরের চাপে হতভাগ্যদের সাদা হাড়গুলো কোন বায়ুশূন্য অন্ধকার ভূকক্ষে তিলে তিলে গুঁড়ো হচ্ছে কেউ তার খবর পর্যন্ত জানে না। এই ছোট খালটা প্রকৃতপক্ষে সন্দীপ চ্যানেলেরই একটা খাড়ি। খাড়ির ধার থেকে একটুখানি গেলে গভীর অরণ্যের ভিত কীর্তি রায়ের গড়ের বিশাল ধ্বংসস্তূপ এখনো বর্তমান আছে দেখা যাবে। খাল থেকে কিছু দূরে অরণ্যের মধ্যে দুটি সার প্রাচীন বকুল গাছ দেখা যায়। এখন এ বকুল গাছের মধ্যে দুর্ভেদ্য জঙ্গল আর শুলোকাটার বন। তখন এখানে রাজপথ ছিল। আর খানিকটা গেলে একটা বড় দিঘি চোখে পড়বে। তারই দক্ষিণে কুচো ইটের জঙ্গলাবৃত স্তূপে অর্ধপ্রথিত হাঙরমুখ পাথরের কড়ি, ভাঙা থামের অংশ থেকে 12 ভূঁইয়াদের বাংলা থেকে, রাজা প্রতাপাদিত্যের রায়ের বাংলা থেকে বর্তমান যুগের আলো উঁকি মারছে। দিঘির যে ইষ্টক সোপানে সকাল সন্ধ্যায় তখন অতীত যুগের রাজবধূদের রাঙা পায়ের অলন্তক রাগ ফুটে উঠত, এখন সেখানে দিনের বেলায় বড় বড় বাঘের থাবার দাগ পড়ে। গোখরা কেউড়ে সাপের দল ফনা তুলে ঘুরে বেড়ায়। বহুদিন থেকেই এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে থাকে। দুপুর রাত্রে গভীর বনভূমির যখন নীরব হয়ে যায়, হিস্তাল হিজল গাছের কালো গুড়িগুলো অন্ধকারে যখন বনের মধ্যে প্রেতের মতো দাঁড়িয়ে থাকে, সন্দীপ চ্যানেলের জোয়ারের ঢেউয়ের আলোকৎক্ষেপী নোনা জল খাড়ির মুখে জোনাকির মতন জ্বলতে থাকে, তখন খাল দিয়ে নৌকা বয়ে যেতে যেতে মোমমধু সংগ্রাহকেরা কতবার শুনেছে অন্ধকার বনে এক গভীর অংশ থেকে কারা যেন আত্মস্বরে চিৎকার করছে, ওগো পথযাত্রীরা, ওগো নৌকা যাত্রীরা, আমরা যে এখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেলাম, দয়া করে আমাদের তোলো, ওগো আমাদের তোলো। ভয়ে বেশি রাতে এই পথে কেউ নৌকা বাইতে চায় না।